কাউকে আমরা তাড়াতে দেব না, এটা মাথায় রাখবেন। শুধু আমার একটাই অনুরোধ, বর্ডার এরিয়ায় যেখানে বিএসএফ আছে ওদের ধারে কাছে যাবেন না। এখানে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তিনি করতে পারেন না এমন কোনো কাজ নেই। তার দু চোখ দেখলেই মনে হয় ভয়ঙ্কর দুর্যোগের বার্তা, দুরভিসন্ধি। এক চোখে তার দুর্যোধন, আর এক চোখে তার দুঃশাসন। তিনি বলে দেয় এদের সব বাংলাদেশি বলে বাদ দিয়ে দাও, এদের রোহিঙ্গা বলে বাদ দিয়ে দাও। আর দিল্লির কিছু গদি মিডিয়া আছে, আমি সাংবাদিকদের দোষ দেব না, তারা চাকরি করে, তাদের মালিকরা বিজেপি শিখিয়ে দেয়। একটা মালপোয়া খায় না মাথায় দেয়, নিজের চরিত্র গঠন করতে পারে না, সেই মালপোয়া এদের শাসায় মালিকদের। আর মালপোয়ার সাথে বসে এরা একটু রসকদম্ব খায় আর একটু মালপোয়া খায়, আর মালপোয়া খেয়ে ভয়ে মাথা নিচু করে থাকে। আরে ভয় পান কেন? দেশটা তো বিক্রি করে দিয়েছে। না মানে দিদিও ভয় পায় না, মানে এই ভিডিওতে তো আমরা এটাই বুঝলাম যে স্বরাষ্ট্র মন্ত্রকের চোখ দেখলে মমতা ব্যানার্জির ভয় লাগে। দিদি বলছেন চোখ দেখেছেন, ভয়ঙ্কর। আর সেই ভয়ঙ্কর স্বরাষ্ট্রমন্ত্রী এইবার 2026-এ বাংলার বিধানসভার আগে বাড়ি ভাড়া নিয়ে থাকতে চলেছেন, যা অত্যন্ত চিন্তাজনক। এবং তার থেকেও বড় কথা হচ্ছে প্রধানমন্ত্রী গতকালকে প্রধানমন্ত্রী বাসভবনে একটি ডিনার দিয়েছিলেন, যে ডিনারে সাংসদরা উপস্থিত ছিলেন। সেখানে বার্তা দিয়েছেন যে এবার বাংলাকে নাকি জয় করতেই হবে, এবার বাংলা জয় করতেই হবে। বার্তা দিলেন প্রধানমন্ত্রী যে বাংলার মাটি কিন্তু শক্ত, এবার বাংলাকে জয় করতেই হবে। তো বুঝতেই পারছেন যে রাজনৈতিক দিক থেকে যদি আমরা বলে থাকি তো চরম ভাবে কাজ চলছে, কিভাবে সংগঠনকে মজবুত করা যায়, কিভাবে তৃণমূল কংগ্রেসকে উপড়ে ফেলা যায়। কারণ এত দুর্নীতির পরও তৃণমূল কংগ্রেসের লোকজন রাস্তায় নেমে এখনো 100 দিনের টাকা 100 দিনের কাজ এখনো করছে। যেখানে রাজনৈতিক ভাবে যে পরিকল্পনা করা হচ্ছে সেটা আলাদা যদি রেখে থাকি, শুধুমাত্র মমতা ব্যানার্জির কথা যদি বলে থাকি, তো বুঝতে পারছি যে দিদির যত দিন যাচ্ছে ভরসা নিজের ওপর থেকে উঠে যাচ্ছে। না হলে দিদি কিন্তু কোনোদিন সবার সামনে এটা বলতেন না যে স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখে ভয় লাগে। তার মানে দিদি ভয় পাচ্ছেন, দিদি ভয় পাচ্ছেন। আর তার থেকেও বড় কথা হচ্ছে দিদির ক্ষমতা থেকেও ক্ষমতা কাজে লাগাতে পারছেন না। আপনারা ভাববেন যে কি বলছেন মমতা ব্যানার্জি ক্ষমতা কাজে লাগাতে পারছে না। তো বড় খবর আরেকটি রয়েছে যে নির্বাচন কমিশন এবার বলে দিয়েছেন যে বহুতলে ভোট কেন্দ্র তৈরি নিয়ে আমার আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে পরামর্শের দরকার নেই, সিদ্ধান্ত আমরা নিজে থেকে নিয়ে নেব। আর সিদ্ধান্ত নেওয়ার জন্য ডিএমদেরকে অলরেডি বলা হয়েছে যে 31 ডিসেম্বরের মধ্যে রিপোর্ট দিতে হবে। আপনাদের কাজে কিন্তু কমিশন খুব একটা স্যাটিসফাইড নয়। আইনি ধারা তুলে রেখে বলেছেন যে আপনাদের এই চলনকে আমরা অত্যন্ত গুরুতর ভাবে দেখছি, যেখানে আবারও বলছি যে 31 তারিখের মধ্যে আমাদেরকে রিপোর্ট জমা দিতে হবে। এবং বহুতল যে সমস্ত এরিয়া রয়েছে যেখানে 500 পরিবার থাকে এবং যেখানে ভোটার সংখ্যা রয়েছে বেশ পরিমাণে, সেখানে কিন্তু তার নিচে ভোট কেন্দ্র তৈরি হবে, সুতরাং রিপোর্ট দিতে হবে। এবার ভাবুন যে মমতা ব্যানার্জি নিজে চিঠি লিখে কমিশনকে বলেছেন যে এটা করেন না, এটা করা ঠিক না, এটা তো খুব ক্ষতি হয়ে যাচ্ছে। যে মমতা ব্যানার্জি আবাসে আবাসে ঢুকে বাড়ির লোকগুলোকে, ফ্ল্যাটের লোকগুলোকে এক জায়গায় এনে ফিরাদ হাকিমের মাধ্যমে চিঠি বিলি করিয়ে দিয়েছেন যেটা করতে দিয়েন না, কিন্তু কোনো ক্ষমতাই কাজে লাগেনি। কারণ এবার নির্বাচন কমিশন বলছেন যে আমাদের যে সিদ্ধান্ত নেওয়ার আমরা সেই সিদ্ধান্ত নেব, ডিএমদের সাথে বৈঠক করে আমাদের যা মনে হবে এবং নির্বাচন যারা করাচ্ছেন যে সমস্ত কর্মীরা রয়েছেন তাদের মাধ্যমে আমরা যা রিপোর্ট পাবো সেই অনুযায়ী কাজ করব, ভোট কেন্দ্র হবে। বেশ কিছু মিডিয়া বলছিলেন কমিশন পিছিয়ে গেল। হ্যাঁ, আমি তো কোনো পয়েন্টে পেছানো দেখছি না, না বহুতল ক্ষেত্রে পেছানো দেখছি, না এসআইআর কে নিয়ে টাইম এক্সটেন্ড করা দেখেছি। আমি উত্তরপ্রদেশে পর্যন্ত দেখলাম এসআইআর কে নিয়ে টাইম এক্সটেন্ড করা হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গকে নিয়ে নয়। কোথাও না কোথাও হয়তো কমিশনও বুঝিয়েছেন যে বারবার এই সিইও দপ্তর ঘেরাও আর আমরা আন্দোলন করতে লাগবো, এই করে কোনোদিনই নিজের সুবিধে করা যায় না, বা আন্দোলনকে ভয় পেয়ে অ্যাটলিস্ট কমিশন তো কোনো সিদ্ধান্ত নেবেন না, সেটা সিইও মনোজ কুমার আগরওয়ালও বুঝিয়ে দিয়েছেন। আর ইসিআই জ্ঞানেশ
কুমারও বুঝিয়ে দিয়েছেন। এবার আসি আমি বড় খবরে, যেখানে আপনাদেরকে একটি ছোট্ট ভিডিও দেখাবো, যে ভিডিও আপনারা অলরেডি দেখছেন, কিন্তু আরেকবার আমি আপনাদেরকে রিমাইন্ড করাই। দেখুন একবার ভিডিও। তখন কোথায় ছিল বিজেপির দালালগুলো? আমাদের সঙ্গে কে ছিল? আমাদের মাননীয় সাংসদ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তারা আমাদের পাশে 24 ঘন্টায় 20 ঘন্টা দাঁড়াচ্ছে। আমরা কি করছি না করছি কি খাচ্ছি আমাদেরকে দেখছো। তাহলে আজকে কেন এই দালালিটা হবে? কোনো দালালি এখানে চলবে না, বিজেপির দালালি চলবেই না। বিজেপি হটাও। এটা আর কোথাও না, এটা হচ্ছে সেই ফলতা বিধানসভা, দক্ষিণ 24 পরগনার, যেখানে দেখলেন যে মহিলারা আন্দোলন করছেন এবং বলছেন আমাদের 100 দিনের টাকা দিক, আবাসনের টাকা দিক, আবাস যোজনা প্রধানমন্ত্রীর 100 দিন, তো ওই টাকাগুলি আগে দিক, তারপর এসআইআর ফেসআইআর হবে। তাছাড়া এসআইআর ফেসআইআর করার আর দরকার নেই। এখানে আপনাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে যে এখন নিউজ মিডিয়াও খবর করে দিয়েছেন যে প্রতিবাদ করছেন তৃণমূল কংগ্রেসের মহিলারা, প্রতিবাদ করছেন তৃণমূল কংগ্রেসের সমর্থকরা। মানে এখানে সাধারণ লোক কথাটি উল্লেখই করছেন না, বুঝে গেছেন এখানে টিএমসির লোকজন করছে। আর থাকলো কথা, ফলতায় আপনাদেরকে জানিয়ে দিই, কমিশনের পর্যবেক্ষকরা গিয়েছিলেন, ওই যে মৃত ভোটারদের যে বিষয়টা চলছে আর কি, বাড়ি বাড়ি গিয়ে ভিজিট করে দেখতে হচ্ছে, ভেরিফাই করতে হচ্ছে, সেই কাজের জন্য এসআইআর এর কাজ দেখতে বেসিক্যালি গেছিলেন সি মুরুগান, যিনি পর্যবেক্ষক, তিনি নিজে গিয়েছিলেন দেখতে। তো সেখানে তিনি এই ঘটনা দেখে অবাক যে ভাই এখানে তো আলাদাই রাজনীতি চলছে। নিজের মুখে মন্তব্য করেছেন যে এই এসআইআর এর কাজ, অর্থাৎ উন্নয়নের কাজ বা সরকারি প্রকল্পের সাথে এসআইআর এর কাজের কোনো সম্পর্ক নেই। এবার এনারা যে কেন আন্দোলন করছে আমি নিজেই বুঝে উঠতে পারছি না। আর আমরা, আপনারা সাধারণ মানুষ, আমরা এটা দেখলাম যে এনারা কারখানা, কলকারখানা, চাকরি হচ্ছে না, পরীক্ষা, এই সমস্ত নিয়ে আন্দোলন করছেন না, বলছেন 100 দিনের টাকা দিন। যেখানে সরকারকে বলবেন তো সরকার বলবেন টাকা দিন, আর সরকারের সমর্থকরা বলছেন টাকা দিন, শুধু টাকা দিন আর টাকা দিন। আর সেই নিয়ে আন্দোলনের মধ্যে সি মুরুগান বলেছেন যে আমি ভীষণভাবে ফ্রাস্ট্রেটেড, এখানে এসে আমি সম্পূর্ণ রিপোর্ট কমিশনকে জানিয়ে দিয়েছি, এবার কমিশনের যা করার কমিশন নিজে থেকে করবেন, ফলতার অবস্থা কিন্তু খুব খারাপ সেটা জানিয়ে দিয়েছেন সি মুরুগান। তাহলে এবার এসআইআর আমাদের রাজ্যে এইভাবে হয়েছে, এবার এটাকে নিয়ে একটাকে নিয়ে জাজ করলে তো হবে না। এখানে আরেক বড় ঘটনা সামনে এসেছে, যেটা শুনে আমি নিজে অবাক। জানতে পারছি যে একজন AERO নাকি BLO-কে থাপ্পড় মেরে দিয়েছে। খবরটি আপনারাও শুনেছেন, বেশ কিছু মিডিয়াতে চলছে। AERO BLO-কে থাপ্পড় মেরে দিয়েছে। কিছুক্ষণের জন্য তো আমি নিজে ঘাবড়ে গেছিলাম যে বাপরে, এমন ভাবে কাজ করাচ্ছে, এত মানসিক নির্যাতন BLO-দের, তারপর AERO-রা মেরে ধরে হাত চালিয়ে BLO-দেরকে দিয়ে কাজ করাচ্ছে। যেখানে এবার জানতে ইচ্ছে হলো যে সেই BLO-র কি বক্তব্য, সেই AERO-র কি বক্তব্য। তো বেসিক্যালি আমি প্রথমেই আপনাদেরকে জানিয়ে দেবো, ঘটনাটি হচ্ছে হুগলির শ্রীরামপুর মহকুমার একটি চাপদানি বিধানসভার 111 নম্বর বুথের BLO-র সাথে। BLO-র নাম হচ্ছে লালু মিয়া। অভিযোগ কি? অভিযোগ হচ্ছে তিনি নাকি দেখেছেন ওনার বুথে 25 জন ভোটারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো সেই 25 জনের নাম দিয়ে তিনি একদম সেই নোটিশ করে করে চিপকেছেন আর নিজের নম্বর দিয়েছেন যে এই খোঁজ পাওয়া যাচ্ছে না, নিখোঁজ ভোটার, তো আমার সঙ্গে যোগাযোগ করবেন। এটা পুরোপুরি কমিশনের নির্দেশ অনুযায়ী কাজ করেছেন, এখানে আমরা কোনো ভুল পেলাম না। এবার যখন আমরা AEROর বক্তব্য, অভিজিৎ দাসের বক্তব্য শুনছি, তখন তিনি বলছেন BLO যদি সঠিকভাবে কাজ না করে তাহলে তার বিরুদ্ধে কিন্তু FIR করে দেবো। আর যখন BLO-কে বলা হচ্ছে যে আপনি তো ঠিকই কাজ করেছেন, তাহলে আপনি কিছু মন্তব্য রাখুন, কিছু বলুন, তখন BLO বলছেন যে না, আমি খুব ভয় পেয়ে আছি, আমি কিচ্ছু বলতে পারবো না। তো এই অবস্থায় আপনারা বুঝতে পারলেন BLO মার খেয়েছেন, অথচ তিনি মুখ খুলতে চাইছেন না। AERO বলছেন যে আপনি যদি সঠিকভাবে কাজ না করেন তাহলে কিন্তু আমি FIR করব। এই সমস্ত কিছুর মধ্যে আমরা বুঝতে পারলাম যে এনারা দুজনেই চুপ হয়ে গেছেন, মানে কেউ কারোর বিরুদ্ধেই অভিযোগ করছে না। আর এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা এখন কনফিউজড হয়ে গেলাম যে ভাই, কাজটা যদি কেউ বিনা কারণে মার খেয়ে থাকে তাহলে সে তো নিজে থেকে বলবে যে ভাই ভাই আমার এটা বক্তব্য, আমাকে কেন মারা হলো। সে মার খেয়ে বলছে আমি মুখ খুলবো না, আর যে মেরেছেন সে বলছেন যে হ্যাঁ আমি বেশ করেছি, আর কাজ যদি সঠিকভাবে না করে তাহলে আমি কিন্তু ভাই FIR করবো, আর কমিশন কিন্তু ব্যবস্থা নেবে। দি সব সাইলেন্ট, সব সাইলেন্ট হয়ে যায়, চুপ হয়ে যায়, কেউ কিছু বলছে না। আর তার মাঝখান থেকে তৃণমূল কংগ্রেসের গঠন করা এই BLO আধিকারিক অধিকার রক্ষা কমিটি, সেখানকার লোকজন মিলে বলছেন আমরা কমিশন ঘেরাও করে দেবো। তো এই যে SIR এর কাজটাকে নিয়ে ছেলে খেলা করা হয়েছে বিভিন্ন জায়গায়, তারই আরেকটা চিত্র আমরা দেখতে পেলাম, যেটাকে নিয়ে এবার জাতীয় নির্বাচন কমিশন
5 জনকে শোকজ নোটিশ পাঠিয়েছেন, বলেছেন জবাব দিতে হবে, আর সেটাও 48 ঘন্টার মধ্যে। ঘটনাটি হচ্ছে দক্ষিণ 24 পরগনার বারুইপুর পূর্ব বিধানসভা এলাকার ঘটনা, যেখানে 3 জন বিএলও, একজন AERO সহ আরেকজন ERO কে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। এইবার আমি আপনাকে বলি যে এত বড় দায়িত্বের একটা কাজ, যেটা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, অথচ এটাকে নিয়ে কত ছেলে খেলা করা হয়েছে। অভিযোগটা হচ্ছে যে যিনি বিএলও ছিলেন প্রথমে, তিনি তৃণমূল কংগ্রেসের, প্রথম যিনি বিএলও ছিলেন তিনি তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের সদস্য ছিলেন। যখন বিষয়টি জানতে পারেন নির্বাচন কমিশন, তখন ওনাকে সঙ্গে সঙ্গে চেঞ্জ করে আরেকজনকে বিএলওর দায়িত্ব দেওয়া হয়। অর্থাৎ প্রথমে ছিলেন সোমা সেন, যখন জানিয়ে দিয়েছেন যে আমি ভাই দায়িত্বে আছি, তখন আরেকজনকে দায়িত্ব দেওয়া হয়, যিনি হচ্ছেন দেবী হালদার, বা তিনি বিএলওর দায়িত্ব পেলেন। কিন্তু এসআইআর কমপ্লিট হওয়ার পর জানা যাচ্ছে যে পুরো এসআইআর এর কাজটি করে ফেলেছেন রমা হালদার। এবার কে ভাই এই রমা হালদার? তখন জানা যাচ্ছে দেবী হালদারের আত্মীয় হচ্ছেন রমা হালদার। কেমন আত্মীয়? তো তিনি হচ্ছেন যা কাজ করেছেন। প্রশ্ন হচ্ছে কেন কাজ করেছেন? তো দেবী হালদার নাকি অসুস্থ ছিলেন, তো উনি ওনার কাজ করতে পারেননি, তাই ওনার হয়ে কাজ করে দিয়েছেন। তো এক তো হচ্ছে এসআইআর এর মতো কাজ, যদি একজন বিএলওর কাছ থেকে দায়িত্ব অন্যজনকে দেওয়া হচ্ছে, তো প্রথমেই আমরা দেখে নেব যে কোনো অসুস্থ মানুষকে আমি কেন দায়িত্ব দেবো, দেওয়া উচিত না, কিন্তু দেওয়া হলো। তাহলে এখানে টাকার গল্প আসছে, যে টাকার জন্য। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যে এত ইম্পর্টেন্ট কাজ, যেটাকে বলতে পারেন, এবার এখানে তো রাজনৈতিক দলের লোকজন বলবেই যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে একজনের কাছ থেকে আরেকজনকে দায়িত্ব দেওয়া হলো। হতেই পারে যে এখানে দেবী হালদার, রমা হালদার মিক্স হয়ে কিছু একটা দলের হয়ে কাজ করে দিলেন, বা হয়তো নিরপেক্ষ কাজ করলেন, আমরা তো জানি না। কিন্তু আমরা কি দেখলাম, প্রথমে দায়িত্ব দেওয়া হলো তৃণমূল কংগ্রেসের সদস্যকে, সোমা সেন দায়িত্ব দিয়ে দিলেন দেবী হালদারকে। দেবী হালদার বলছেন আমি অসুস্থ, আমি রমা হালদারকে দিয়ে কাজ করিয়ে ফেললাম। মানে পুরো এসআইআর এর কাজটাই একটা ছেলে খেলার মতো হয়ে গেল। যখন জিজ্ঞেস করা হচ্ছে যে এই কাজটা কেন হলো, কি করে হলো, তখন বলছেন আমরা সব জানিয়েছি, যা জানেন এসডিও জানেন, যা জানেন বিডিও জানেন। তো এসডিও, বিডিও, এই সমস্ত আধিকারিক, অর্থাৎ যারা ERO পদে বসে রয়েছেন, তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। যখন সেখানকার লোকাল নেতা তৃণমূল কংগ্রেসকে জিজ্ঞেস করা হচ্ছে, তো ওনারাও বলছেন যে না, বিএলওর তো কোনো দোষ নেই, যত দোষ ওই কমিশন মনে হয় বুঝতে পারেনি। আর এই সমস্ত কিছুর মধ্যে যখন বারুইপুরের বিডিও পান্না দেখে জিজ্ঞেস করা হয় যে এই ঘটনাটি কি করে ঘটলো, এত বড় মিস্টেক কি করে হয়ে গেল, তখন উনি বলছেন যে আমি কোনো মন্তব্য এই বিষয় নিয়ে করতে পারবো না, যাদের বিরুদ্ধে কমিশন ব্যবস্থা নিয়েছেন ওনারা উত্তর দেবেন, ওনারাই জবাব দেবেন, আমি এই বিষয়ে কোনো মন্তব্য করব না। এবার দেখুন, একের পর এক ঘটনা আমরা দেখলাম দক্ষিণ 24 পরগনা থেকে। ইনফ্যাক্ট আমরা তো ফলতা বিধানসভা থেকে আন্দোলন করে দেখে নিলাম, যেখানে পর্যবেক্ষক গেছিলেন মৃত ভোটারদেরকে নিয়ে সার্ভে করতে। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একজন নেতার নাম কিন্তু একাধিকবার উঠেছে, অর্থাৎ জাহাঙ্গীর বলে নেতার নাম একাধিকবার উঠেছে। তারা বিএলওদেরকে শাসিয়েছে, ধমকি দেয়, হুমকি দেয়, বিভিন্ন অ্যালিগেশনস আমরা শুনেছি। আর যত ঘটনা বেশিরভাগই দক্ষিণ 24 পরগনা থেকে। কিন্তু সেইভাবে যে কোনো অ্যাকশন নেওয়া হয়েছে, বা কমিশনের দিক থেকে যে কোনো এই নেতাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়েছে, এমন কোনো ঘটনা বা এমন কোনো খবর আমাদের কাছে কিন্তু নেই। আর এখন আমি আবারও বলছি যে ফলতা বিধানসভাকে নিয়ে একাধিকবার অভিযোগ উঠেছে, তারপরেও অভিযোগের তুলনায় সেরকম অ্যাকশন কিন্তু কমিশনের দিক থেকে নেওয়া হয়নি। এসআইআর এর ক্ষেত্রে যদি এখনো পর্যন্ত এই পরিস্থিতি হয়ে থাকে রাজ্যে, তাহলে আগামী বিধানসভা করানো যে খুব সহজ হয়ে যাবে তা কিন্তু নয়, কঠিন তো হবেই। মাটি মমতা ব্যানার্জির যত নরম হচ্ছে, যত ক্ষমতা যাচ্ছে, তত কিন্তু তিনি আরো বেশি অ্যাগ্রেসিভ হয়ে পড়বেন। তো উনি অ্যাগ্রেসিভ হওয়ার পরের যে প্রকোপটা, সেটা শুধুমাত্র যে বিজেপির নেতা কর্মীর ওপর পড়বে তা নয়, তিনি অলরেডি কমিশনের কাজে হস্তক্ষেপ করছেন, কমিশনের একাংশের ওপরেও কিন্তু অলরেডি তিনি অ্যাটাক করছেন, সাধারণ মানুষের ওপরেও কিন্তু সেই রোষ পড়তে পারে। তো পশ্চিমবঙ্গের রাজনীতি এমনিতেই ভালো না, কতটা কঠিন সেটা জাতীয় নির্বাচন কমিশন ইতিমধ্যে বুঝতে পারছেন। তো নিরাপত্তার বিষয়টা কমিশনকে আরো বেশি সজাগ হতে হবে। ফলতা বিধানসভার মতো বিধানসভার যখন নাম আসে, তখন জাহাঙ্গীরের বিরুদ্ধে যে সাধারণ মানুষ অভিযোগ করছে, সেই অভিযোগগুলিকে আরো গুরুত্বের সঙ্গে দেখতে হবে। বাকি এই পুরো বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য, অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানে এন্ড করব, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।